হেই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একজন স্পেশাল চোরের গল্প শেয়ার করব যে কিনা ইতালির পুলিশদের মাথা একেবারে খারাপ করে দিয়েছিল। পুলিশ যতবারই তাকে ধরার জন্য ফাঁদ পাতত ততবারই এই চোর সেই ফাঁদ কেটে খুব কৌশলে বেরিয়ে যেত। যদিও চোর পুলিশের ধরপাকড়ের গল্প এর আগে আমরা অনেক দেখেছি, তবে এই গল্পটা অন্য সব গল্প থেকে একেবারেই ভিন্ন। কিন্তু কি এমন ভিন্নতা আছে এই গল্পে, চলুন সেটাই দেখে নেই 2022 সালের অসাধারণ একটা হাইস্ট মুভি ডায়াবলিক জিনকো অ্যাটাকস এর গল্প থেকে। শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার ডায়াবলিককে দেখতে পাই। সে ছিল ইতালির সব থেকে ফেমাস চোর, যাকে ধরার জন্য বছরের পর বছর পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কখনোই সফল হতে পারেনি। ইতালির লোকদের জন্য আতঙ্কের দ্বিতীয় নাম ছিল ডায়াবলিক। মাথা থেকে পা পর্যন্ত কালো মুখোশে ঢাকা থাকার কারণে কেউ তার আসল চেহারা দেখেনি। অবশ্য কয়েক মাস আগে পুলিশের কাছে একবার ধরা পড়েছিল সে, কিন্তু তার চালাকির কাছে পুলিশকেও হার মানতে হয়। তো একদিন সে ইতালির একটা বড় মিউজিয়ামে যায় আর্মেন ব্র্যান্ডের মহামূল্যবান এবং রেয়ার মুকুটটা চুরি করতে। সেই সময় একজন গার্ড ওই ফ্লোরে পাহারা দিচ্ছিল, আর বাকিরা রিল্যাক্সে বসে কার্ড খেলছিল, কারণ জায়গাটা এতই সুরক্ষিত ছিল যে সেখানে আজ পর্যন্ত কোনো চোর ঢোকা তো দূরের কথা, একটা পাখিও ঢোকার সাহস করতে পারেনি। তবে ডায়াবলিক তো আর যেন তেন চোর নয়, সে ওই গার্ডের চোখ এড়িয়ে খুব কৌশলে জানালা দিয়ে ঢুকে পড়ে। এরপর গার্ডকে মেরে লকার রুমের ভেতরে ঢুকে মুকুটের চারপাশে থাকা শিকলগুলো কাটতে শুরু করে। ফলে সাথে সাথেই সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলে বাকি গার্ডরা সেটা দেখে হতবাক হয়ে যায়। তারা দৌড়ে চলে যায় লকার রুমের কাছে, গিয়ে দেখে রুমটা ভেতর থেকে আটকে দেওয়া হয়েছে। তারা দরজাটা খোলার অনেক চেষ্টা করে, তবে শেষমেশ ব্যর্থ হয়ে বোম ব্লাস্ট করে দরজাটা উড়িয়ে দেয়। কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে ডায়াবলিক মুকুটটা নিয়ে সেখান থেকে ছুমন্তর হয়ে গিয়েছিল। সে একটা প্যারাশুটের মাধ্যমে উড়ে একটা গাড়ির উপর গিয়ে পড়ে। গাড়িটা চালাচ্ছিল তারই ক্রাইম পার্টনার এবং প্রেমিকা ইভা। গাড়িতে ল্যান্ড করার পর তারা একটা পাহাড়ের সামনে গিয়ে একটা বাটন প্রেস করলে পাহাড়টা অটোমেটিক্যালি খুলে যায় এবং ডায়াবলিকরা সেটার ভিতর ঢুকে পড়ে। মূলত ওই পাহাড়ের ভিতরে ছিল তাদের গোপন আস্তানা, যার ব্যাপারে কেউই জানতো না। এরপর সিন শিফট হলে দেখা যায় আর্মেন ব্র্যান্ড থেকে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে 5 জন সুন্দরী ব্যালে ডান্সার ওই ব্র্যান্ডের মাস্টারপিস কালেকশনগুলো পরে সবার সামনে পারফর্ম করবে। সেখানে ইতালির গণ্যমান্য ধনী ব্যক্তিরাও উপস্থিত ছিল। শুরুতেই অনুষ্ঠানের হোস্ট অতিথিদেরকে তাদের মূল্যবান মুকুটটা চুরি যাওয়ার বিষয়টা জানিয়ে দেয়। সেটা শুনে সবাই বেশ ঘাবড়ে গিয়েছিল। তখন হোস্ট তাদেরকে আশ্বস্ত করে যে তাদের চিন্তার কোনো কারণ নেই, অনুষ্ঠানে নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করা হয়েছে। তাই অতিথিরা এবার শান্ত মনে অনুষ্ঠান উপভোগ করতে শুরু করে। তাদের সামনে 5 জন সুন্দরী ডান্সার মোহনীয় আঙ্গিকে ডান্স করছিল এবং তাদের পরনে থাকা দামি দামি গহনাগুলো শো করছিল। তবে পারফরমেন্স শেষ হতে না হতেই হঠাৎ সেখানকার বিদ্যুৎ চলে যায়। এটা দেখে অতিথিরা সবাই ভয় পেয়ে যায়। এরই মাঝে এক পুলিশ অফিসার এসে ওই 5টা মেয়েকে একটা গোপন রাস্তা ধরে একটা সুরক্ষিত জায়গার দিকে নিয়ে যেতে চায়। লোকটাকে একা দেখে প্রথমে মেয়েগুলো যেতে রাজি হয় না। তখন অফিসার জানায় তার বাকি সহকর্মীরাও অন্যান্য গেস্টদের সুরক্ষার কাজে ব্যস্ত, তাই মেয়েগুলোকে তার সাথেই যেতে হবে। তখন মেয়েগুলো বাধ্য হয়ে তার সাথে যেতে শুরু করে। অফিসার তাদেরকে একটা গোপন রুমে ঢুকিয়ে শাটার বন্ধ করে দেয় এবং তাদেরকে আশ্বস্ত করে যে ওই জায়গাটা তাদের জন্য সব থেকে বেশি সেফ। মেয়েগুলো তখন একটু স্বস্তি পায়, কিন্তু পরক্ষণেই দেখা যায় অদ্ভুতভাবে তাদের ওই রুমটা চলতে শুরু করেছে। কারণ সেটা আসলে কোনো রুমই ছিল না, সেটা মূলত একটা বড় কন্টেইনার ছিল যেটা নিয়ে এসেছিল ইভা। মানে আন্দাজ করতে পারতেছেন এই মুভিতে সামনে আরো কি কি ঘটতে চলেছে। যাই হোক, মেয়েগুলোকে কন্টেইনারের মধ্যে ঢুকিয়ে ইভা ওই অফিসারের সাথে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে অফিসার যখন তার মুখের মাস্কটা খুলে ফেলে তখন দেখা যায় সে কোনো পুলিশ নয় বরং ডায়াবলিক ছিল। বেশ কিছু দূর যাওয়ার পর তার একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে মেয়েগুলোকে তাদের গায়ের গয়নাগুলো খুলে ফেলতে বলে। মেয়েগুলো ভালো করেই জানতো ডায়াবলিকের কথা না মানলে সে তাদেরকে মেরে ফেলবে, তাই জীবন বাঁচানোর জন্য তারা গহনাগুলো খুলে দিয়ে দেয়। এরপর ডায়াবলিক গাড়ির পেছনের শাটারটা খুলে দিলে মেয়েগুলো সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, আর ডায়াবলিকরা গহনা নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর ওই মেয়েগুলো হাঁটতে হাঁটতে একটা ক্লাবে গিয়ে উঠে। এত সুন্দরী মেয়েদেরকে দেখে সেখানে থাকা লোকগুলো তাদের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। তখন মেয়েগুলো তাদেরকে সতর্ক করে দেয় যে তারা সবাই মার্শাল আর্ট এক্সপার্ট, সেই সাথে তাদের কাছে পিস্তলও আছে, তাই ওই লোকগুলো যেন তাদের থেকে দূরেই থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মেয়েগুলো যদি এতই স্মার্ট এবং সাহসী হয়ে থাকে তাহলে ডায়াবলিকের জালে এত সহজে ধরা পড়লো কিভাবে? অবশ্য ডায়াবলিকের স্মার্টনেসের তো আর তুলনা হয় না, সে তো পুলিশের বড় বড় অফিসারদেরকেই ঘোল খাওয়াচ্ছে, তাহলে এই মেয়েগুলো আর এমন কি? যাই হোক, ওই মেয়েগুলোর মধ্যে একজন সেখানে থাকা ফোন থেকে সিনিয়র অফিসার জিনকোকে ফোন করে পুরো বিষয়টা জানায়। তবে খবরটা শুনে জিনকো সিরিয়াস না হয়ে বরং বেশ খুশি হয়ে যায়, কারণ অনেক বছর ধরে সে ডায়াবলিকের পেছনে পড়ে আছে কিন্তু কখনোই তাকে ধরতে পারেনি। তবে আজ সে জিদ করে বসে যেভাবেই হোক ডায়াবলিককে ধরবেই। কিন্তু তার টিমের লোকদের সন্দেহ হচ্ছিল যে সে আদৌ এবারও ডায়াবলিককে ধরতে পারবে কিনা, নাকি প্রত্যেকবারের মতো এবারও তাকে হতাশ হতে হবে। তবে তখনই একটা ইন্টারেস্টিং টুইস্ট সবার সামনে রিভিল হয়। মূলত ওই প্রদর্শনীর পুরো বিষয়টাই জিনকো সাজানো ছিল, আর ওই 5 জন মেয়ে ছিল পুলিশের স্পেশাল এজেন্ট।
তারা ইচ্ছাকৃতভাবে ডায়াবলিকের প্ল্যানটাকে সাকসেসফুল হতে দিয়েছে, যাতে ওই জুয়েলারিগুলোর মাধ্যমে তারা পরবর্তীতে তাকে হাতে নাতে ধরতে পারে। কি ভাবছেন, জুয়েলারিগুলোর মাধ্যমে আবার ডায়াবলিককে কিভাবে ধরবে? আসলে ওই জুয়েলারিগুলোতে আগে থেকে একটা স্পেশাল কেমিক্যাল লাগিয়ে রাখা হয়েছিল, যার মাধ্যমে খুব সহজেই পুলিশ সেগুলোকে ট্র্যাক করতে পারবে। আর সেগুলোকে ট্র্যাক করতে পারলেই তো তারা ডায়াবলিকের কাছে পৌঁছে যেতে পারবে। তো যেমন কথা তেমন কাজ, তারা ওই জুয়েলারিগুলোর লোকেশন ফলো করতে করতে ডায়াবলিকের আস্তানার দিকে যেতে শুরু করে। এদিকে ডায়াবলিক আর ইভা তাদের চুরি করা জুয়েলারিগুলো একটা ট্রেয়ের ভেতর সাজিয়ে রাখে। জুয়েলারিগুলো ইভার ভীষণ পছন্দ হয়েছিল, তাই ডায়াবলিক সেখান থেকে একটা ব্রেসলেট নিয়ে ইভার হাতে পরিয়ে দেয়। এরপর তারা তাদের নতুন চুরির প্ল্যানিং করতে শুরু করে। কিন্তু ইভা চাচ্ছিল নতুন চুরি করার আগে তারা একটা ছোট ব্রেক নিয়ে আসুক, কিছুদিন ছুটি কাটালে তারা একটু রিল্যাক্স হতে পারবে। তবে ডায়াবলিক তার কথা মানে না, উল্টো তাকে বলে যে একা গিয়ে ছুটি কাটিয়ে আসতে, আর এদিকটা সে একাই সামলে নিতে পারবে। কিন্তু ইভা তো তাকে ছাড়া কোথাও যাবে না, তাই সেও তার পার্টনারের সাথে নতুন চুরির প্ল্যানিং শুরু করে। ততক্ষণে পুলিশ গহনাগুলো ফলো করতে করতে ওই পাহাড়ের সামনে এসে আটকে যায়। লোকেশন অনুযায়ী পাহাড়ের ভেতরেই সেগুলো রয়েছে, কিন্তু তারা এটা বুঝতে পারছিল না যে পাহাড়ের ভেতরে কিভাবে গহনাগুলো থাকতে পারে। অবশ্য জিনকো তো ডায়াবলিককে খুব ভালো করেই জানতো, তাই সে বুঝে যায় নিশ্চয়ই ওই পাহাড়ের ভেতরেই কোনো রহস্য লুকিয়ে আছে। তাই সে একটা বোমের মাধ্যমে পাহাড়টা উড়িয়ে দেয়, আর সাথে সাথে ডায়াবলিকের গোপন আস্তানার দরজা দেখতে পায় তারা। অন্যদিকে বোম ব্লাস্ট হওয়ার সাথে সাথেই ডায়াবলিকের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। তখন সে সিসিটিভি ক্যামেরা চেক করলে দেখে জিনকো তাদের দিকেই এগোচ্ছে, তাই তারা সবকিছু ফেলে সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই জিনকো তার টিমকে নিয়ে সেখানে গিয়ে দেখে ডায়াবলিক অলরেডি সেখান থেকে পালিয়ে গিয়েছে। তাই সে তার কয়েকজন অফিসারকে ওই জায়গাটা ভালোভাবে চেক করতে বসিয়ে দেয়, আর নিজে আশেপাশে ডায়াবলিকের পালানোর রাস্তাটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর সে ফাইনালি ওই রাস্তাটা পেয়ে যায়, আর সেই রাস্তা ধরে একটা লম্বা সুড়ঙ্গ পার হয়ে পাহাড়ের উল্টো পাশে গিয়ে ওঠে। সৌভাগ্যবশত সেখানে পৌঁছে তারা ডায়াবলিকদের সেখান থেকে পালাতে দেখে ফেলে। তখন জিনকো তাদেরকে ধাওয়া করতে শুরু করে। ডায়াবলিকরা পুলিশের হাত থেকে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। এরই মাঝে হঠাৎ একটা পাথরে আঘাত লেগে ইভার পা মচকে যায়। ডায়াবলিক তখন তাকে সাহায্য করার অনেক চেষ্টা করে, কিন্তু ইভার পক্ষে আর সামনের দিকে এগোনো সম্ভব হচ্ছিল না। তাই ডায়াবলিক তাকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যায়, কারণ গার্লফ্রেন্ড গেলে আরো গার্লফ্রেন্ড পাওয়া যাবে, কিন্তু পুলিশের হাতে ধরা পড়লে তো আর নিস্তার পাবে না রে পাগলা। যাই হোক, তার এমন স্বার্থপর আচরণ দেখে ইভা খুব কষ্ট পায়। ততক্ষণে জিনকো আর তার টিম ইভাকে ঘিরে ধরেছিল। তবে ইভাও কিন্তু কম যায় না, সে হঠাৎ পাশে থাকা নদীতে ঝাঁপ দিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। আর সেটা দেখে জিনকো আবারও হতাশ হয়ে পড়ে। এত কষ্টের পরেও যদি টার্গেট হাতছাড়া হয়ে যায় তাহলে একটু তো হতাশা আসেই, মানে ব্যাপারটা ঠিক তীরে এসে তরি ডোবার মতো। যাই হোক, সেখান থেকে সে আবারও ডায়াবলিকের আস্তানায় ফিরে আসে। তার টিমমেটরা এটা ভেবেই খুশি ছিল যে ডায়াবলিকের চুরি করা মহামূল্যবান জিনিসগুলো তারা উদ্ধার করতে পেরেছে। সেখানে ওই গহনাগুলো থেকেও অনেক দামি জিনিস ছিল, কিন্তু জিনকো বিষয়টাতে খুশি হতে পারে না, বিশেষ করে গহনাগুলোর ক্ষেত্রে, কারণ সেগুলোর মাধ্যমেই তো তারা ডায়াবলিককে ফলো করার সুযোগ পেয়েছিল, যেটা এখন আর সম্ভব না। তবে সেখানে হঠাৎ জিনকো একটা পুরনো গোডাউনের নকশা দেখতে পায়, যেটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেটা দেখে জিনকো বুঝে যায় এটা নিশ্চয়ই ডায়াবলিকের দ্বিতীয় আস্তানা। তাই সে তার টিমকে নিয়ে পৌঁছে যায় সেই পরিত্যক্ত গোডাউনে। সেখানে তারা সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সন্দেহ করার মতো কিছুই পায় না। এরই মাঝে হঠাৎ অফিসার রোলার দেয়ালে থাকা একটা হাতলের উপর ভুলবশত হেলান দিতে গেলেই হাতলটা নিচে নেমে যায় আর একটা গোপন বেসমেন্টের দরজা খুলে যায়। জিনকোরা তখন ভেতরে ঢুকে পুরো জায়গাটা ভালোভাবে তল্লাশি করতে শুরু করে। জায়গাটা দেখেই বোঝা যাচ্ছিল এটা ডায়াবলিকের ল্যাব, যেখানে সে মানুষের নকল মুখোশ তৈরি করে। তো অফিসাররা সেখানকার জিনিসপত্র ঘাটাঘাটি করতে গেলে জিনকো তাদেরকে বাধা দেয়। সে চাচ্ছিল না ডায়াবলিক তাদের উপস্থিতি টের পাক। সে নিশ্চিত ছিল যে পরের চুরির আগে ডায়াবলিক এখানেই আসবে, তাই সে ওই জায়গাটাকে ট্র্যাপ হিসেবে ব্যবহার করতে চাচ্ছিল। আপনার জীবনকে আরো সহজ ও নিরাপদ করতে দরজায় সেট করুন এম্পায়ার E2 মডেলের এই স্মার্ট ডোর লকটি। E2 মডেলের এই লকটি আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে পারবেন। এছাড়াও সিক্রেট পাসওয়ার্ড কিংবা আইসি কার্ডের মাধ্যমেও আনলক করা যায়। এবং হঠাৎ কোনো গেস্ট চলে আসলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে দরজা খুলে দিতে পারবেন। তবে বিশেষ কোনো প্রয়োজনে ট্রেডিশনাল চাবি তো রয়েছেই, এমনকি দরজার বাইরে কে আছে তা ভিতরে থাকা ডিসপ্লেতে দেখার সুযোগ রয়েছে। আর চোর ডাকাতের কথা ভাবছেন, কোনো সুযোগ নেই, কারণ রং প্রেস করলে সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সো E2 মডেলের এই লকটি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া নাম্বারে, অথবা সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের দক্ষ ইনস্টলেশন টিম অপেক্ষা করছে আপনার অর্ডারের জন্যই। এরপর সিন শিফট হলে আমরা অ্যাটেয়া নামের একজন ধনী মহিলাকে দেখতে পাই। সে ওই শহরে একটা বিশেষ এক্সিবিশনের জন্য আসে। এয়ারপোর্টে তার সিকিউরিটির জন্য জিনকোর বদলে অন্য অফিসারকে দেখে সে রেগে যায়, কারণ প্রথমে জিনকোরই তার সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল, আর সেও জিনকোর উপর সব থেকে বেশি বিশ্বাস করত। তখন দায়িত্বরত অফিসার তাকে জানায় জিনকো একটা জটিল কেসে ব্যস্ত থাকার কারণে অ্যাটেয়ার কাছে ক্ষমা চেয়েছে এবং তাকে পাঠিয়েছে অ্যাটেয়ার নিরাপত্তার দিকটা নিশ্চিত করার জন্য। তবে অ্যাটেয়া তার কথায় পাত্তা না দিয়ে সোজা চলে যায় জিনকোর অফিসে তার সাথে দেখা করতে।
জিনকো তখন ডায়াবলিকের বিষয়ে মিটিং করছিল। ঠিক সেই সময় এটায়া সেখানে গিয়ে তার সাথে কথা বলতে চায়। তার ইচ্ছা অনুযায়ী জিনকো বাকি অফিসারদের বাইরে অপেক্ষা করতে বলে রুমের দরজাটা আটকে দেয়। তখন এটায়া তাকে জিজ্ঞেস করে যে এমন কি কেস যেটা তার থেকেও বেশি জরুরি হয়ে গিয়েছে। তখন জানা যায় এটায়া আসলে জিনকোর গার্লফ্রেন্ড, তবে তাদের রিলেশনের বিষয়টা তারা কখনোই মানুষের সামনে আসতে দেয়নি। জিনকোর জিদ ছিল যে সে ডায়াবলিককে ধরার পরেই বিয়ে করবে, তার আগে নয়, আর তখনই তাদের সম্পর্কটা সবার সামনে আসবে। যে কারণে এই লাভবার্ডরা আপাতত লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করছে। তো এটা তখন জিনকোকে তার এক্সিবিশনের সিকিউরিটি সামলাতে বলে, এতে করে তাদের দুজনের দেখা হয়ে যাবে। এছাড়াও সে ওই এক্সিবিশনে একটা দামি এবং রেয়ার নেকলেস পড়তে যাচ্ছিল, তাই জিনকো সিকিউরিটি ইনচার্জ হিসেবে থাকলে তার সুরক্ষার বিষয়টাও নিশ্চিত হবে। জিনকো তখন তার কথায় রাজি হয়ে যায়। তাছাড়া ডায়াবলিককে ধরার জন্য এটাও একটা সুযোগ হতে পারে। এদিকে ডায়াবলিকের ওই দ্বিতীয় আস্তানায় তখন অন্যান্য পুলিশরা পাহারা দিচ্ছিল। একজনের শিফট শেষ হওয়ার পর অফিসার রোলারের শিফট শুরু হয়। সে ওই ল্যাবে থাকা জিনিসগুলো মনোযোগ সহকারে চেক করছিল। এরই মাঝে হঠাৎ ডায়াবলিক তার সামনে এসে দাঁড়ায়। রোলার তাকে দেখা মাত্রই গুলি চালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুলিও তার গায়ে লাগে না, কারণ তাদের দুজনের মাঝে একটা বুলেট প্রুফ কাচের পার্টিশন ছিল। এদিকে গুলির শব্দ শুনে অন্যান্য অফিসাররাও দৌড়ে চলে যায় ল্যাবে। গিয়ে দেখে রোলার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর ডায়াবলিক নিজের মাস্ক বানানো মেশিনটা চুরি করে নিয়ে গিয়েছে। জিনকো বিষয়টা শুনে ভীষণ রেগে যায়। ডায়াবলিককে ধরার একটা সুবর্ণ সুযোগ আবারও হাতছাড়া হলো তাদের। এসব নিয়ে টেনশন করার মাঝে তাকে আবার ডিফেন্স মিনিস্টারের অফিসে ডেকে পাঠানো হয়। ডিফেন্স মিনিস্টার জিনকোর আর্মেন কোম্পানির মিশনটা নিয়ে অনেক প্রশংসা করে। যদিও সেই মিশনে সে ডায়াবলিককে ধরতে ব্যর্থ হয়েছে, তবে সে যে ডায়াবলিকের কাছ পর্যন্ত সহজে পৌঁছাতে পেরেছিল এটা নিয়ে মিনিস্টার খুশি ছিল। তবে জিনকো বিষয়টাতে খুশি হতে পারে না। তার কাছে তো ডায়াবলিককে ধরাই হচ্ছে মূল মিশন। যতদিন না সেটা কমপ্লিট হচ্ছে তার কাছে সব মিশনই অর্থহীন। তো মিনিস্টার তখন তার কাছে তার পরবর্তী প্ল্যানিং জানতে চায়। জিনকো তাকে কিছু বলতেই যাবে, এরই মাঝে হঠাৎ অফিসের ফোনে ইভার কল আসে। অফিস অ্যাসিস্ট্যান্ট ফোনটা রিসিভ করলে ইভা সরাসরি জিনকোর সাথে কথা বলতে চায়। মিনিস্টার তখন ফোনটা স্পিকারের সাথে কানেক্ট করে জিনকোকে কথা বলতে বলে। সেখানে ইভা জিনকোকে বলে যে সে ডায়াবলিককে খোঁজার জন্য পুলিশকে সাহায্য করতে চায়। কথাটা শুনে প্রথমে সবাই বেশ অবাক হয়। তখন ইভা তাদেরকে জানায় ডায়াবলিক যেহেতু তাকে ধোঁকা দিয়েছে, তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই সে ডায়াবলিকের উপর প্রতিশোধ নিতে চাচ্ছে। তবে প্রতিশোধের পাশাপাশি পুলিশের কাছ থেকে সে একটা সুবিধাও নিতে চাচ্ছিল। সে জিনকোকে শর্ত দেয় ডায়াবলিককে ধরিয়ে দেওয়ার পরিবর্তে তাকে মুক্ত করে দিতে হবে। তার নামে যত কমপ্লেইন আছে সবগুলো পুলিশ রেকর্ড থেকে মুছে ফেলতে হবে। সেই সাথে তাকে অন্য একটা শহরে গিয়ে সুরক্ষিতভাবে থাকার ব্যবস্থাও করে দিতে হবে। সবকিছু শোনার পর মিনিস্টার জিনকোকে ইভার কথা মতো কাজ করতে বলে। যদিও জিনকো বিষয়টা মানতে পারছিল না, কিন্তু মিনিস্টারের কথার অবাধ্য হওয়া তার পক্ষে সম্ভব ছিল না, তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। এরপর নিজের মতো করে প্ল্যানিং করতে শুরু করে কিভাবে ডায়াবলিক আর ইভা দুজনকেই ধরা যায়। কিছুক্ষণ পর জিনকোর কাছে আবারও ইভার কল আসে। তখন জিনকোর কথা মতো তার টিম ইভার কলের লোকেশন ট্র্যাক করে সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় ইভা একটা লোকাল ফোন বুথ থেকে কথা বলছিল। এদিকে ইভাও তখন বুঝে যায় পুলিশ তাকে ঘিরে ধরেছে, কিন্তু ডায়াবলিকের পার্টনারকে ধরা কি এতটাই সহজ? পুলিশরা ফোন বুথের দরজা খোলার আগেই ইভা আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা শুনে বেচারা জিনকো আবারও হতাশ হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা একজন লেডি অফিসারকে দেখতে পাই, যে কিনা ডায়াবলিকের আস্তানা থেকে তুলে আনা জিনিসগুলো নিয়ে রিসার্চ করছে। সেখানে একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে মেয়েটার। সে আর্মেন কোম্পানির ক্যাটালগের সাথে ওই গহনাগুলো মিলিয়ে দেখার সময় বুঝতে পারে সেখান থেকে একটা ব্রেসলেট মিসিং আছে। বিষয়টা জিনকোকে জানালে সে বুঝে যায় ওই ব্রেসলেটটা নিশ্চয়ই ইভার কাছেই আছে, কারণ ডায়াবলিক তো আর জেনে বুঝে ওই গহনা তার কাছে রাখার মতো ভুল করবে না। এরই মাঝে আমরা ইভাকে একটা ম্যানহোলের ভেতর থেকে উঠে আসতে দেখি, আর তখনও তার হাতে সেই ব্রেসলেটটা ছিল। অর্থাৎ জিনকোর ধারণা একেবারেই সঠিক। তাই ব্রেসলেটের বিষয়ে জানার পর সে খুব খুশি হয়ে যায়, কারণ ওই ব্রেসলেটের মাধ্যমে এখন তারা খুব সহজেই ইভাকে খুঁজে বের করতে পারবে। তাই সে তার পুরো টিমকে নিয়ে ইভাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি তাকে ধরেও ফেলে। অফিসাররা ইভার দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়েছিল। এরপর রোলার ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়, কিন্তু সে ইভাকে কিছু করার আগে উল্টো ইভা তার উপর অ্যাটাক করে দেয় এবং তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে অন্যান্য পুলিশদের ভয় দেখাতে শুরু করে। তাদেরকে গান পয়েন্টে রেখে সে পুলিশদের একটা গাড়ি নিয়ে পালাতে শুরু করে। পুলিশরা তখন অন্য গাড়ি নিয়ে তাকে ধাওয়া করতে চায়, কিন্তু রোলার তখন অজ্ঞান অবস্থায় মাটিতে পড়েছিল, তাই তাকে টপকে পুলিশের গাড়ি সামনে যেতে পারে না। এতে ইভা আরো একবার তাদের হাতছাড়া হয়ে যায়। তবে রোলারের জ্ঞান ফেরার পর সে জানায় ইভা পালিয়ে গেলেও ওই দামি নেকলেসটা সে ঠিকই উদ্ধার করতে পেরেছে। কিন্তু জিনকো সেটা দেখে খুশি হওয়ার বদলে রোলারের উপর উল্টো ক্ষেপে যায়, কারণ ব্রেসলেটটা খুলে ফেলাতে ইভাকে খুঁজে বের করা তো তাদের জন্য আরো বেশি কঠিন হয়ে পড়ল। আর রোলারের এই বোকামিগুলোর জন্য একটা বড় মাসুলও দিতে হয় তাকে। কেস থেকে সরিয়ে তাকে ওই লেডি অফিসারের সাথে রিসার্চের কাজে লাগিয়ে দেওয়া হয়। ঘটনাক্রমে ওই লেডি অফিসার এবং রোলার পূর্ব পরিচিত ছিল, তারা একই একাডেমিতে ট্রেনিং নিয়েছে, তাই রোলারকে দেখে মেয়েটা বেশ খুশি হয়। এদিকে মিনিস্টারের অর্ডার উপেক্ষা করে ইভাকে ধরার চেষ্টা করাতে মিনিস্টার জিনকোর উপর ভীষণ ক্ষেপে যায়। সে জিনকোকে ওয়ার্নিং দেয় যে এবার যদি সে ইভার কথা মতো কাজ না করে তাহলে তার চাকরিটা হাতছাড়া হয়ে যাবে।
জিনকোর কাছে এবার ইভার সাথে কোলাবোরেট করা ছাড়া আর কোনো অপশন ছিল না। তাই সে ইভার ইনস্ট্রাকশন অনুযায়ী একটা লোকাল পিসিওর কাছে চলে যায়। সেখানে যাওয়ার সাথে সাথেই সামনের ফোনটাতে ইভার কল আসে। জিনকো সেটা রিসিভ করলে ইভা তাকে একা একটা গোপন জায়গায় দেখা করতে বলে। জিনকো সেই কথা অনুযায়ী ইভার সাথে দেখা করতে চলে যায়। যদিও ইভার উপর সে মোটেও বিশ্বাস করতে পারছিল না, কিন্তু বিশ্বাস না করেও তো কোনো উপায় নেই। তাই সে সবকিছু ভুলে ইভার কাছে তার প্ল্যান জিজ্ঞেস করে। তখন ইভা তাকে সবকিছু খুলে বলে। তার ধারণা ডায়াবলিক নিশ্চয়ই তার জিনিসগুলো উদ্ধার করার চেষ্টা করবে। তাই ইভা জিনকোকে আন্ডারওয়ার্ল্ডে একটা খবর রটিয়ে দিতে বলে যে পুলিশ ডায়াবলিকের কাছ থেকে উদ্ধার করা জিনিসগুলো একটা সুরক্ষিত জায়গায় শিফট করার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে ব্যাপারটা ডায়াবলিকের কান পর্যন্ত পৌঁছে যাবে এবং সে রাস্তা থেকে ওই জিনিসগুলো চুরি করার চেষ্টা করবে। তো ইভার প্ল্যান অনুযায়ী পুলিশ একটা বড় ভ্যানে নকল সোনাদানা বোঝাই করে একটা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্য দিয়ে বাইরে যেতে শুরু করবে, যাতে ডায়াবলিক সেটা দেখে ডিস্ট্রাক্ট হয়ে যায়। আর সেই সুযোগে আসল সোনাদানাগুলো একটা নর্মাল ভ্যানে করে অন্য পথে একটা সুরক্ষিত জায়গায় শিফট করে ফেলা হবে। স্বাভাবিকভাবেই জিনিসগুলো চুরি করার জন্য টানেলের মধ্যে থাকা সময়টাই ডায়াবলিকের কাছে পারফেক্ট হবে। তাই ডায়াবলিক যখন ওই ভ্যানটাকে ফলো করতে করতে টানেলের মধ্যে চলে আসবে, তখনই পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ধরবে। যাই হোক, জিনকোর কাছে ইভার প্ল্যানিংটা বেশ ভালো লাগে, তাই সে ইভার কথা মতো কাজে লেগে পড়ে। সে একজন আন্ডারকভার এজেন্টের মাধ্যমে চুরির মালামাল শিফট হওয়ার বিষয়টা সবার মধ্যে ছড়িয়ে দেয়। এরপর চলে যায় অ্যাটার সাথে দেখা করতে। সেদিন সন্ধ্যায় অ্যাটার এক্সিবিশন হওয়ার কথা ছিল, তাই অ্যাটা তার ওই নেকলেসটা একটু পরে দেখছিল আর সেই সাথে তার মেকআপ আর্টিস্টের জন্য অপেক্ষা করছিল। এরই মাঝে জিনকো চলে আসলে সে ওই নেকলেসটা পাশের ড্রয়ারে লক করে রেখে জিনকোর সাথে দেখা করতে চলে যায়। জিনকো প্রথমেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর তাকে জানায় যে সে ওই এক্সিবিশনে অ্যাটালার সাথে থাকতে পারবে না, তাকে ডায়াবলিককে ধরার জন্য প্ল্যান করতে হবে। অ্যাটা যেহেতু আগে থেকেই ডায়াবলিকের বিষয়টা জানতো, তাই এবার সে জিনকোকে বাধা দেয় না। ততক্ষণে তার মেকআপ আর্টিস্টও চলে এসেছিল। অ্যাটালা তখন তার সাথে জিনকোর পরিচয় করিয়ে দেয়। এদিকে অফিসার রোলার তার করা ভুলগুলোর জন্য মন খারাপ করে বসেছিল। সেটা দেখে তার পার্টনার মেয়েটা তাকে বোঝায় যে এখানে তার তো কোনো দোষ নেই, সে তো ডিপার্টমেন্টের উপকার করতেই চেয়েছিল। হয়তো ভবিষ্যতে ডিপার্টমেন্টের লোকেরা তার অবদান বুঝতে পারবে। সেটা শুনে রোলারের মনটা ভালো হয়ে যায়। তাদের কথাবার্তা থেকে এটাও জানা যায় যে ওই মেয়েটা শুরু থেকেই রোলারকে পছন্দ করত, কিন্তু রোলার কাজের দিকে ফোকাস করতে গিয়ে সেটা কখনোই বুঝতে পারেনি। যাই হোক, এসব নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ সে দেখে তাদের পুরো টিম ডায়াবলিককে ধরার প্ল্যানিং করছে। তাদের প্ল্যানিং অনুযায়ী পুরো টিম টানেলের প্রত্যেকটা অংশ ব্লক করে রাখবে, যাতে ডায়াবলিক কোনোভাবেই পালাতে না পারে। কিন্তু সমস্যা হচ্ছে, সবাই যদি টানেলের ভেতরে থাকে তাহলে আসল ভ্যানটা নিয়ে বেরোবে কে? টিম লিডার সবার কাছে জানতে চায় যে তাদের মধ্যে কেউ আসল ভ্যানের দায়িত্ব নিতে চায় কিনা, কিন্তু কেউই কোনো সাড়া দেয় না, কারণ তারা খুব ভালো করেই জানতো আসল ভ্যানে যেহেতু একজন মাত্র মানুষই থাকবে, তাই সেখানে রিস্ক সব থেকে বেশি হবে। তখন রোলার সাহস দেখিয়ে সামনে এগিয়ে যায় আর আসল ভ্যান বের করার দায়িত্ব নেয়। এটা দেখে ওই লেডি অফিসার খুব টেনশনে পড়ে যায় ঠিকই, কিন্তু রোলারের কাছে নিজেকে প্রমাণ করার জন্য এর থেকে ভালো সুযোগ হয়তো আর ছিল না, তাই সে রিস্কের কথাটা গায়ে বাঁধায় না। তো সেই রাতে তারা প্ল্যান অনুযায়ী নকল গাড়ি নিয়ে টানেলের মধ্য দিয়ে রওনা হয়। কিছু দূর যেতে না যেতেই টানেলের মধ্যে এক্সিট পয়েন্টটা বন্ধ হয়ে যায়, সেই সাথে পুরো জায়গাটা ধোঁয়ায় ভরে যায়। এরই মাঝে সাইড থেকে অদ্ভুতভাবে একটা গাড়ি বেরিয়ে আসে। পুলিশরা মনে করে এটা নিশ্চয়ই ডায়াবলিকের গাড়ি, তাই তারা একাধারে গুলি চালাতে শুরু করে। কিন্তু পরে জানা যায় সেটা ডায়াবলিক নয়, বরং একটা নকল পুতুল ছিল মাত্র। অন্যদিকে দেখা যায় এটা এক্সিবিশনের জন্য রেডি হয়ে যখন নেকলেসটা পড়তে যায়, তখন সে দেখতে পায় নেকলেসটা চুরি হয়ে গিয়েছে। এতে এটা খুব টেনশনে পড়ে যায়, কারণ নেকলেসটা ইতালির স্বনামধন্য রাজবংশের স্মৃতি ছিল। এদিকে রোলার ততক্ষণে আসল গাড়িটা নিয়ে জঙ্গলের রাস্তা ধরে একটা নির্জন জায়গায় এসে থামে। সেখানে তার সাথে ওই মেকআপ আর্টিস্টেরও দেখা হয়। তখন জানা যায় ওই মেকআপ আর্টিস্ট আর কেউ নয়, বরং ইভা ছিল। আর ওই অফিসারও রোলার ছিল না, সে ছিল ডায়াবলিক। এখানে সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা জানতে পারি রোলার যখন ডায়াবলিকের উপর অ্যাটাক করেছিল, তখনই ডায়াবলিক তাকে মেরে ফেলেছে। তারপর তার লাশটা সেখান থেকে সরিয়ে হুবহু রোলারের মতোই একটা মাস্ক বানিয়ে নেয়। এরপর সেই মাস্ক আর রোলারের পোশাক পরে ল্যাবের ভেতর গিয়ে অজ্ঞান সেজে পড়ে থাকে। কিন্তু প্রশ্ন সেটা নয়, আসল প্রশ্ন হলো ইভা তো পুলিশের সাথে কাজ করছিল, তাহলে ডায়াবলিকের সাথে আবার হাত মেলালো কিভাবে? এবার গল্পের আসল রহস্য ফাঁস হয়। মূলত তারা দুজন কখনোই আলাদা হয়নি। পুলিশ যখন তাদের প্রথম আস্তানায় অ্যাটাক করে, তখনই তারা এই পুরো প্ল্যানটা সাজিয়ে ফেলে। তাদের পালানোর চেষ্টা, ইভার আঘাত পাওয়া, ডায়াবলিক ইভাকে ছেড়ে পালিয়ে যাওয়া এবং তারপর প্রতিশোধের নামে ইভা পুলিশের সাথে হাত মেলানো, এই পুরোটাই ছিল ডায়াবলিকের প্ল্যান। সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝখানে হঠাৎ ইভাকে পুলিশের হাতে ধরা পড়তে দেখে রোলার অর্থাৎ ডায়াবলিক গিয়ে খুব কৌশলে বিষয়টা সামলে নেয়। মানে ইভার হাত থেকে ইচ্ছাকৃত ওই ব্রেসলেটটা খুলে নেয়, যাতে পুলিশ আর ইভাকে ট্র্যাক করতে না পারে। তো এখন ডায়াবলিক তার আগের চুরি করা জিনিসগুলো উদ্ধার করার পাশাপাশি এটার ওই নেকলেসটাও পেয়ে গিয়েছিল, যেটা ইভা চুরি করে তার জন্য নিয়ে আসে। এত বড় একটা প্ল্যান সাকসেসফুলি কমপ্লিট হতে তারা দুজনই খুবই খুশি ছিল, কিন্তু তারা জানতো না আড়াল থেকে কেউ একজন তাদের এই সব রহস্য জেনে ফেলেছে। মূলত রোলারের একা এত রিস্কি কাজ করাটা ওই লেডি অফিসারের ভালো লাগছিল না, তাই সে চুপিসারে রোলারের ভ্যানের ভেতর লুকিয়ে পড়েছিল। সে ভেবেছিল পথে যদি রোলারের উপর কোনো বিপদ আসে তাহলে সে রোলারকে সাহায্য করতে পারবে, কিন্তু সাহায্য করতে এসে যে সে নিজেই এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে, এটা মেয়েটা হয়তো কল্পনাও করেনি।
যাই হোক, ডায়াবলিককে সামনাসামনি দেখে তার খুব ভয় লাগছিল, তবুও সে এক বুক সাহস নিয়ে পিস্তলটা বের করে সামনে এগিয়ে আসে। এরপর ডায়াবলিককে গান পয়েন্টে নিয়ে ভয় দেখাতে শুরু করে, কিন্তু ডায়াবলিক একটুও ভয় পায় না। তখন মেয়েটা বাধ্য হয়ে তার উপর গুলি চালিয়ে দেয়, আর সেটা দেখে ইভা রাগের মাথায় ওই মেয়েটাকেই মেরে ফেলে। তারপর ডায়াবলিক আর তার ধন সম্পদ সহ সেখান থেকে উধাও হয়ে যায়। এই সব ঘটনা নিয়ে জিনকো অনেক বেশি ভেঙে পড়ে। এবার তো ডায়াবলিকের পাশাপাশি তাদের উদ্ধার করা জিনিসগুলো হারাতে হলো তাকে। ব্যাপারটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার থেকেও বড় বিষয় হচ্ছে সে তার গার্লফ্রেন্ডের রয়্যাল নেকলেসটাও রক্ষা করতে পারেনি। যদিও এই বিষয়টা নিয়ে অ্যাটেলার কোনো আক্ষেপ ছিল না, কারণ জিনকো ডায়াবলিককে ধরার সম্পূর্ণ চেষ্টা করেছে। তাই সে জিনকোকে সান্ত্বনা দিয়ে আবারও তার শহরে ফিরে যায়। অন্যদিকে ডায়াবলিক এবং ইভা অন্য একটা দেশে শিফট হয়ে যায়, তবে সেটা আজীবনের জন্য নয়। ইভার কথা মতো একটা ছোট ব্রেক নিতে গিয়েছিল তারা। সেখানে তারা অনেক আনন্দে সময় কাটাতে থাকে। আর এই দুর্দান্ত মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। কিন্তু না, কাহিনী এখনো শেষ হয়নি। এই মুভির থার্ড পার্টটা নিয়ে দ্রুতই হাজির হচ্ছি, যেটা কিনা আরো বেশি টুইস্ট। সো কমেন্ট করে জানিয়ে দিন কে কে থার্ড পার্টটা দেখতে চান, এবং সেটা যেন মিস হয়ে না যায়। তাই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।